বনবীর সিংহা নামে এক গ্রামে নয়ন নামে এক কাঠমিস্ত্রি থাকত। একটি ছেলে সন্তান প্রসব করার পর তার স্ত্রী মারা যায়। নয়নের মায়ের পক্ষে সেই বাচ্চাকে বড় করা খুবই কঠিন হয়ে পড়েছিল। দয়া করে কান্নাটা থামাও এবার। আমার আর তোমাকে দেখাশোনা করার শক্তি নেই। এটা আমার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তোমার বাবা বুঝতে পারছে না আমি কি কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আরে মা, ও তো একটু আগেই দুধ খেয়েছে, তাহলে আবার কেন কাঁদছে? আমি তো বুঝতেই পারছি না ওকে কিভাবে চুপ করাবো। তুমি এটা জানো না ও আমাকে সারাদিন কত বিরক্ত করে? তুমি কেন আমার কথা মেনে নিয়ে বিয়ে করছো না? আমি আর বাচ্চা সামলাতে পারবো না। আমার কোনো সমস্যা নেই মা, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমরা কি নিশ্চিত ও এই বাচ্চার সঠিক যত্ন নেবে? যদি ভবিষ্যতে ওর কোনো বাচ্চা হয় তাহলে একে তো অবহেলা করবি। তাই আমার আপত্তির কারণটা একটু বোঝার চেষ্টা করো মা। আমার সে খেয়াল আছে, আর সেই কারণেই আমি তোমার এক কাকার মেয়েকে তোমার বউ করে আনার চেষ্টা করছি। ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বাবার পক্ষে তার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। আমি জানি ওই মেয়েটা সহানুভূতিশীল হবে, আর বিশ্বাস করো তোমার বাচ্চাটাকে খুব যত্ন করবে। তুমি কি মনের কথা বলছো? আমি জানি ওর স্বভাব খুব ভালো, কিন্তু ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে? ও যদি রাজি হয় তাহলে আমিও এই বিয়ে করতে রাজি আছি। যদি তোমার আপত্তি না থাকে বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি সব ঠিক করে দেব। অবশেষে নয়ন এবং মনির বিয়ে হলো। মনি প্রচণ্ড ভালোবাসা ও ধৈর্যের সাথে সন্তানের যত্ন করতে থাকে। সময় পেরিয়ে যায়। সন্তুর এখন 12 বছর। ছোটবেলা থেকে কাঠের কাজের প্রতি তার অত্যন্ত আগ্রহ এবং তার বাবার থেকে কাজকর্ম শিখেছে। জানো, একটা সুখবর আছে, আমি মা হতে চলেছি। তুমি খুশি হয়েছো তো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি খুবই খুশি হয়েছি। মাকে জানিয়েছো? মনি একটা মেয়ের জন্ম দিল। যত সময় এগোতে থাকলো মনির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। কিছুদিন পর থেকেই সন্তুকে তার বোঝা মনে হতে লাগলো। ও মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিচ্ছ না কেন? আমি তোমাকে 2 বার বললাম, তুমি উত্তর দিচ্ছ না কেন? নিজের বয়স অনুযায়ী কথা বলো। তুমি নিজে খাবার নিয়ে খেতে পারছো না? আমি সবসময় তোমাকে চামচে করে খাইয়ে দেবো নাকি? তুমি তো এখন বড় হয়ে গেছো। নিজের কাজ নিজে করতে শেখো। নিজের কাজ নিজে কেন করছো না তুমি? আমায় ক্ষমা করো মা, কিন্তু তুমি আমার ওপর কেন এত রেগে গেলে? আগে তো তুমি কোনোদিন আমার উপর এরকম করনি। ঘরে একটু খাবার জল নেই। তোমার যদি খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে বেকার ঘোরাঘুরি না করে কুয়ো থেকে জল নিয়ে এসো। কাজ না করে চুপচাপ বসে থেকো না। মা, আমি আজ পর্যন্ত কখনো কুয়ো থেকে জল তুলিনি। তুমি কেন জল আনতে যাচ্ছ না? 2টো পাত্র আমার জন্য খুবই ভারী হয়ে যাবে। এটা আমার জন্য অসম্ভব। তুমি কেন করবে না? আমি আর এসব সহ্য করব না। তোমার এই নাটক তোমার বাবা আর ঠাকুমার সামনে করো। আমি এসব নাটক দেখতে মোটেই রাজি নই। কাজ না করলে শাস্তি পাবে। মনিকে রাগতে দেখে সন্তু আর কোনো বিকল্প না পেয়ে কুয়ো থেকে জল আনতে গেল। কুয়ো থেকে জল নিয়ে ফেরার সময় তার মনে নানান রকমের চিন্তা আসতে থাকে। হঠাৎ করেই আমার মা আমার সাথে এতটা খারাপ ব্যবহার শুরু করেছে। এর আগে মা আমাকে কখনো এতটা কষ্ট দেয়নি। আমি ভাবছি মা নিয়মিত কেন এরকম ব্যবহার করছে। ওরে বাপরে, এই পাত্র দুটো খুবই ভারী, এটা বয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন। আমি ভাবছি এটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না। মনি সন্তুর উপর অত্যাচার চালিয়ে যায়, কিন্তু যখন নয়ন আশেপাশে থাকে সে তখন খুব ভালো ও যত্নশীল মা হবার অভিনয় করে। বাবা, মা না প্রায় আমার সাথে খারাপ ব্যবহার করছে আর আমাকে অনেক কঠিন কাজ করতে বাধ্য করছে। শোনো আমার সোনা, মনিকে নিয়ে এরকম কথা বলো না। ও হঠাৎ করেই কেন তোমার সাথে কারণ ছাড়াই এরকম ব্যবহার করবে বলো? সন্তুর কোনো কথাই নয়নের কানে পৌঁছলো না। নয়ন মনির ব্যাপারে সন্তুর বলা একটি কথাও বিশ্বাস করল না। তাই সন্তু সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেল। হায় রে, ছেলেটার কথা আমি বিশ্বাস করিনি, তাই ও আমাকে ছেড়ে চলে গেল।
ও ভীষণ সহজ সরল, ওর জন্য চিন্তা হচ্ছে কোথায় চলে গেল ছেলেটা আমার। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এর জন্য তুমিই দায়ী। এই জন্যেই আমি দ্বিতীয় বিয়ে করতে চাইনি। আমি অনেক দূরে চলে এসেছি, আমার ভীষণ খিদেও পেয়েছে, তার সাথে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ওহ, ওই তো ওখানে আমি একজনকে দেখতে পেয়েছি। আশা করছি ওনাদের কাছ থেকেই আমি কিছু পেয়ে যাব। সন্তু ওনাদের কাছে গেল। গুরুজি, আপনাকে দেখে আমার একজন শিক্ষক মনে হচ্ছে। আপনি অনেকের জীবন গড়েছেন। আমার একটা কথা দয়া করে একটু শুনুন। আমাকে কিছু খেতে দিন, না হলে আমি মারা যাব। এর বদলে আমি আপনাকে সাহায্য করব। তুমি তো বেশ পরিণত দেখছি। কোনো চিন্তা করো না, নিশ্চয়ই খেতে দেব। কিন্তু তার আগে বলো, তুমি কে, কোথা থেকে আসছো, আর তুমি এখানে কেন এসেছো? আমি হলাম কাঠমিস্ত্রি নয়নের ছেলে। এবার দয়া করে আমাকে কিছু খেতে দিন, আমি আপনাকে পরে সবটা বলবো। শোনো লক্ষ্মী, এই ছেলেটি খুবই ক্ষুধার্ত। এই ছেলেটিকে এক্ষুনি কিছু খেতে দাও। খাবার পরে সন্তু গুরুকে সব কথা খুলে বলল, আর বলল কেন সে পালিয়ে এসেছে। তার মানে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো, আর এরপরে তুমি কোথায় যাবে এর সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। তুমি কি বুঝতে পারছো না এটা তোমার বাবার জন্য কতটা কষ্টের? আমার মনে হয় তাকে সব জানানো উচিত। না না, দয়া করে আপনি এটা করবেন না। আমার ফিরে যেতে কোনো অসুবিধা নেই। আগে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করতে হবে, তারপর সৎ মায়ের কাছে গিয়ে দাঁড়াবো। যেমন আমি আপনাকে আগেই বলেছিলাম, দান হিসাবে আমি কিচ্ছু গ্রহণ করব না, তার বদলে আমি সাহায্য করব। আচ্ছা, আমি তোমাকে এখানে থাকার জন্য অনুমতি দিচ্ছি, কিন্তু আমার আদেশ তোমাকে পালন করতে হবে। যেদিন তুমি আমার আদেশ পালন করতে ব্যর্থ হবে, সেদিন কিন্তু এখান থেকে আমি তোমাকে বের করে দেব। যদি তুমি এই শর্তে রাজি হও, তাহলে তুমি এখানে থাকতে পারো, না হলে যেতে পারো। গুরুজি, আমি আপনার সব আদেশ মেনে চলব, আর আমি সেই কাজে কখনো ব্যর্থ হব না। আর যদি ব্যর্থ হই, তাহলে সময় নষ্ট না করে আমি বেরিয়ে যাব। পরের দিন সকাল হতেই গুরুজি সন্তুকে ডেকে পাঠায়। কোথায় সন্তু? কি করছিলে এতক্ষণ? আমার কাছে এসো। গুরুজি, আমি গুরু মায়ের হাতের তৈরি জল খাবার খাচ্ছিলাম, খুব ভালো খেতে। আদেশ করুন। শোনো, তুমি এখন গোয়াল ঘরে যাও। আজ থেকে সকালে এবং সন্ধ্যায় দুইবার তোমায় গোয়াল ঘর পরিষ্কার করতে হবে। তারপর তোমাকে দুধ সংগ্রহ করে সেটা গুরুমাকে দিতে হবে। ঠিক আছে গুরুজি, তাহলে আমি এক্ষুনি কাজে যাই। সন্তু বেশ আনন্দের সাথে গোয়াল ঘরে গেল, আর দুধ সংগ্রহ করে সেই দুধ গুরু মায়ের হাতে তুলে দিল। আরে সন্তু, তুমি তো একটা বাচ্চা ছেলে, কিন্তু তোমার বয়স অনুযায়ী সত্যিই তুমি ভালো কাজ করো। তুমি যখন এতই পরিশ্রম করছো, বাবা মায়ের সাথেই থাকতে পারতো তো, তারা গর্ব করতো। না গুরুমা, গুরুজির কাছে আমার অনেক কিছু শেখার আছে। যতদিন না আমি ভালো কাজ শিখে ভালো উপার্জন করতে পারি, ততদিন আমি বিশ্রামও নেব না। একটা সময় ছিল যখন আশ্রমে শিক্ষা নেওয়ার সংখ্যা অনেক ছিল। এখন তোমার গুরুদেব আশ্রম থেকে অবসর নিয়েছে আর শান্তিতে বসবাস করছে। এখন তুমি আমাদের সাথেই থাকছো। দেখা যাক এরপর কি হয়। প্রত্যেক দিন সন্তু গোয়ালঘর পরিষ্কার করত আর দুধ সংগ্রহ করে গুরুমায়ের হাতে তুলে দিত। এইরকমই কোনো একদিন গুরুদেব সন্তুকে ডেকে বললেন, সন্তু, তুমি মনে হচ্ছে গোয়াল ঘরটাকে ভালোবেসে ফেলেছো। তোমাকে দেখে বেশ উৎসাহিত লাগছে। হ্যাঁ গুরুজি, শুধু গোয়ালঘর না, আপনি আমাকে যাই কাজ দেবেন তাই করব। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার যেটাই ইচ্ছে হবে সেটাই আমাকে করতে বলবেন। আচ্ছা, ওই কুঠারটা নাও, আর ওই কুঠারের সাহায্যে তোমাকে দিনের শেষে আমার জন্য দুটো সোনার মুদ্রা আনতে হবে। কিন্তু গুরুজি, আমি এই কুঠারটা ব্যবহার করে কিভাবে আমি কাজটা সম্পূর্ণ করব? সেটা আমার দেখার বিষয় নয়। তোমার শর্তের কথা মনে আছে নিশ্চয়ই। তুমি যদি কোনো কাজ করতে ব্যর্থ হও, তাহলে সময় নষ্ট না করে তোমার বাবা মায়ের কাছে ফিরে যাবে। গুরুজি, আপনি দয়া করে এইরকম কথা বলবেন না। আমি এই কুঠারটা ব্যবহার করে যে কোনো উপায়ে আপনার জন্য দুটো মুদ্রা নিয়ে আসবো।
দেখা যাক তাহলে। সন্তু গুরুর থেকে কুঠার নিয়ে বেরিয়ে পড়ল। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কুঠারটা ব্যবহার করে মুদ্রা নিয়ে আসার। সেটা কিভাবে সম্ভব? আমি এই কুঠারটা দিয়ে আগুন জ্বালানোর কাঠ কেটে বাজারে বিক্রি করে মুদ্রা নিয়ে যাব। সন্তু আগুন জ্বালানোর কাঠ কাটতে গেল। তারপর একটা গাছে শুকনো শাখা পোশাকা দেখে সে সেটা কাটতে লাগলো। কিছুক্ষণ পর কাঠ সংগ্রহ করে সেটাকে বিক্রি করতে গেল। এই যে বাবু, শোনো, এগুলোর কত দাম? আগে 2টো মুদ্রা। আমি তোমাকে একটা মুদ্রা দিতে পারি, যদি হয় তাহলে দিয়ে যাও, না হলে চলে যাও। আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, শুনুন। আপনি নিজে পরিশ্রম করে জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করে দেখুন, তারপর বুঝবেন। এই কিসব বলছো? আমাকে দেখে কি বোকা মনে হয়? আমি জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আসবো? তুমি তো পাগল হয়ে গেছো। এই তো আপনি বুঝতে পেরেছেন। যখন আপনি জানেন এটা কষ্টের কাজ, তবে কিভাবে আপনি একটা মুদ্রা দিয়ে কাঠগুলো কিনতে চাইছেন? সারাটা দিন ধরে কতটা পরিশ্রম করে তবে আমি এই কাঠগুলো পেয়েছি, আর আমি সেটা আপনাকে বোঝাতে চাইছি। তুমি ভীষণ একচেদি আর পরিশ্রমী। এই নাও 2টো মুদ্রা, এবার এই কাঠগুলো গিয়ে ঘরের ভিতরে রেখে দাও। সন্তু অবশেষে নিজের উদ্দেশ্যে সফল হয়। গুরুদেবের কাছে গিয়ে 2টো মুদ্রা দিয়ে দিল। খুব ভালো। আমার পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত তুমি এই কাজ নিয়মিত করে যাবে। সন্তু এখন গোয়াল ঘরের কাজ করে আর 2টো করে মুদ্রা ও রোজগার করে, আর সেটা এসে সে গুরুদেবের হাতে তুলে দেয়। কিছুদিন পর গুরুদেব সন্তুকে ডেকে পাঠালেন। শোনো সন্তু, এই কাঠের গুঁড়িটা নিয়ে যে এটাকে বিক্রি করে 25টা মুদ্রা নিয়ে এসো। আর হ্যাঁ, এই কাজ করার জন্য তুমি সময় পাবে 3 দিন। এরপরে সন্তু কাঠ দিয়ে সুন্দর সুন্দর খেলনা বানাতে বানাতে একজন দক্ষ খেলনা প্রস্তুতকারক হয়ে ওঠে। একদিন গুরুদেব তাকে তার দৈনিক কাজের কোটা হিসেবে আরও একটি কাঠের গুঁড়ি দেন, আর সেটা দিয়ে গুরুদেব বলেন, অসাধারণ সন্তু, তুমি খুব ভালো কাজ করছো 3 দিন। এই 3 দিন তুমি সঠিক ব্যবহার করেছো। পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত তুমি এই কাজ করতে থাকো। প্রতিদিনের মতো সন্তু নিজের কাজটা মন দিয়ে করতে লাগলো। সেই মুহূর্তে গুরুদেব সেখানে এসে তার হাতে একটা কাঠের গুঁড়ি দিয়ে বললেন, এই যে সন্তু, এই কাঠের গুঁড়িটা নাও। আর আর বাকিটা আমি জানি। এই গুঁড়িটা নিয়ে আমাকে বাজারে যেতে হবে, আর ওটা বিক্রি করে 25টা মুদ্রা আনতে হবে। এতে আর নতুন কি আছে বলুন? তুমি ঠিকই বলেছ, কিন্তু এই পরিকল্পনায় কিছু পরিবর্তন আছে। এই গুঁড়িটা বিক্রি করে তোমাকে 100টি মুদ্রা আনতে হবে। যদি এই কাজে ব্যর্থ হও তাহলে গুরুজি, 100টা মুদ্রা? এই কাঠের গুঁড়ির বিনিময়ে কে 100টি মুদ্রা দেবে আমায়? তাও আমি এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করব। সন্তু ভাবতে লাগলো কিভাবে এই কাঠের বিনিময়ে 100টি মুদ্রা সে আনবে। আরে সন্তু, তোমায় দেখে মনে হচ্ছে খুবই চিন্তায় আছো। কি হয়েছে আমায় কিন্তু তুমি বলতে পারো। গুরুমা, দেখুন না, গুরুজি চাইছেন আমি এই কাঠের গুঁড়িটা 100টি মুদ্রার বিনিময়ে বিক্রি করি, আর হাতে মাত্র 4 দিন সময় আছে। কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি এবার হেরেই যাব। দেখো, তুমি যদি এই গুঁড়িটা 25টা মুদ্রায় বিক্রি করতে পারো, তাহলে 100 মুদ্রাতেও বিক্রি করতে পারবে। আপনি ঠিকই বলেছেন। আমার মনে হচ্ছে এই কাজে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য এবং বার্তা আছে। গুরুমার কথা শুনে সন্তু ভাবতে লাগলো। আর এমন সময় প্রবল বাতাসে একটি সুন্দরী নারীর ছবি উড়ে এসে তার কাছে পড়ল। সেটা দেখে সে বলল, বাহ, খুব সুন্দর। আমি এর একটি মূর্তি বানাবো। আর কাজ করতে শুরু করলো। এমন সময় তখন একজন রাজকুমার তার কাছে এসে বলল, তুমি কে যুবক? আর আমি এই ছবিটাই তো খুঁজছিলাম। এই ছবিতে যে মেয়েটি আছে সেই মেয়েটি হলো আমার রাজ্যের রানী। এই ছবিটি পেয়ে আমি খুবই খুশি। আমার নাম সন্তু, আমি একজন কাঠ মিস্ত্রি। আমি এই ছবিটি দেখে একটি মূর্তি বানিয়েছি। রাজকুমার এই মূর্তিটি পেয়ে খুবই খুশি হয় এবং তার বদলে তাকে 1000 মুদ্রা উপহার দেয়। আর সন্তু সেই মুদ্রাগুলি নিয়ে গিয়ে গুরুজিকে দিয়ে দেয় এবং গুরুজি তখন বলল, এই নাও
তোমার সারা জীবনের উপার্জনের টাকা, এগুলো নিয়ে তোমার মা বাবার সাথে দেখা করো। ওনারা তোমার জন্য গর্ববোধ করবেন। সন্তু সেই টাকাগুলি থেকে 1000 মুদ্রা নিয়ে সেই গুরুজিকে সব টাকা ফেরত দিয়ে তার বাবা মায়ের কাছে চলে যায় এবং তারা সুখে শান্তিতে ঘর করতে থাকে।